বিশ্বের ৩৩তম পারমাণবিক শক্তিধর রাষ্ট্র বাংলাদেশ। রূপপুরে ইউরেনিয়াম জ্বালানি সংযোজন শুরু। সারা দেশে কালবৈশাখী ঝড়ের আভাস। দেশের ৪ সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত। হবিগঞ্জে কালনী কুশিয়ারার পেটে যাচ্ছে শত বছরের জনপদ। নদী গেলে খাচ্ছে বসত ভিটা সহ অন্যান্য স্থাপনা। অচল সড়ক বাতি। ভুতুরে ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডে আতঙ্ক। বাড়ছে চুরি ছিনতাই সহ নানা দুর্ঘটনা। এবং রোগীর চাপে নাকাল ঈশ্বরদী হাসপাতাল। চিকিৎসায় দীর্ঘ ভোগান্তি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। দর্শক আমন্ত্রণ দেশ জুড়ে সংবাদে, সঙ্গে আছি আমি অনুভা বিশ্বাস। বদলে ফেলেছি, এবার আপনিও বদলে ফেলুন। একবার প্রাণ গুঁড়া মশলা ব্যবহার করেই দেখুন। চলে যাচ্ছি পুরো খবরে। প্রথমবারের মতো পারমাণবিক জ্বালানি ব্যবহারের যুগে প্রবেশ করছে বাংলাদেশ। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের চুল্লিতে ইউরেনিয়াম জ্বালানি প্রবেশের মধ্য দিয়ে দেশ বিশ্বে ৩৩তম পারমাণবিক শক্তি ব্যবহারকারী রাষ্ট্র হতে যাচ্ছে। সরকারের আশা, এই প্রকল্প জ্বালানি নিরাপত্তা বাড়ানোর পাশাপাশি বিদ্যুৎ ঘাটতি কমাবে এবং অর্থনীতিতে দীর্ঘমেয়াদী ইতিবাচক প্রভাব ফেলবে। বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে। বাংলাদেশ ইতিহাসে নতুন অধ্যায় প্রবেশ করছে, যেখানে প্রথমবারের মতো পারমাণবিক জ্বালানি ব্যবহার শুরু হচ্ছে রূপপুর বিদ্যুৎ কেন্দ্রে। এটি শুধু একটি বিদ্যুৎ প্রকল্প নয়, বরং দেশের জ্বালানি নিরাপত্তা, প্রযুক্তিগত সক্ষমতা এবং অর্থনৈতিক ভবিষ্যতের এক বিশাল মাইলফলক। বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে পারমাণবিক শক্তি ব্যবহারের পথে আরেকটি বড় ধাপ অতিক্রম করছে। পাবনার ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের চুল্লিতে প্রথমবারের মতো ইউরেনিয়াম জ্বালানি প্রবেশ করানো হচ্ছে। এর মধ্য দিয়ে বিশ্বের পারমাণবিক শক্তি ব্যবহারকারী দেশের তালিকায় ৩৩তম দেশ হিসেবে যুক্ত হচ্ছে বাংলাদেশ। চুল্লির কেন্দ্রে এই জ্বালানি বসানোর পর শুরু হবে তাপ উৎপাদন। সেই তাপে পানি থেকে তৈরি হবে বাষ্প, আর সেই বাষ্প ঘুরাবে টারবাইন, যেখান থেকে উৎপাদিত হবে বিদ্যুৎ। বিদ্যুৎ ও প্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী এটি বাণিজ্যিক বিদ্যুৎ উৎপাদনের আগে চূড়ান্ত ধাপ। ধাপে ধাপে পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু হবে, আর আগামী আগস্টের মধ্যেই জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের আশা করা হচ্ছে। রূপপুর প্রকল্পটি বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় একক উন্নয়ন প্রকল্প। এখানে দুটি ইউনিটে মোট ২,৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য রয়েছে। সরকারের দাবি, এই প্রকল্প একদিকে যেমন দীর্ঘমেয়াদে কম খরচে বিদ্যুৎ দেবে, অন্যদিকে দেশের বিদ্যুৎ চাহিদার ১০ থেকে ১২% পূরণ করতে সক্ষম হবে। প্রায় ৩ দশকের বেশি সময় ধরে আলোচনায় থাকা এই পারমাণবিক প্রকল্পের যাত্রা শুরু হয়েছিল ১৯৬১ সালে। নানা রাজনৈতিক ও প্রশাসনিক জটিলতার পর ২০১১ সালে রাশিয়ার সঙ্গে চুক্তির মাধ্যমে প্রকল্পটি বাস্তবায়নের গতি পায়। ২০১৫ সালে নির্মাণ চুক্তি স্বাক্ষর হয়, আর ২০২৩ সালে প্রথম পারমাণবিক জ্বালানি বাংলাদেশে পৌঁছায়। সেই জ্বালানি আজ চুল্লিতে প্রবেশের মাধ্যমে প্রকল্পটি প্রবেশ করছে বাস্তব উৎপাদনের পর্যায়ে। তবে এই অগ্রগতির পাশাপাশি আছে কিছু চ্যালেঞ্জও। বিশেষজ্ঞদের মতে, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পরিচালনায় উচ্চমানের নিরাপত্তা, দক্ষ জনবল এবং দীর্ঘমেয়াদী বর্জ্য ব্যবস্থাপনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়া প্রকল্পটি নির্ধারিত সময়ের চেয়ে পিছিয়ে পড়েছে এবং ব্যয় বেড়েছে প্রায় ২৬,০০০ কোটি টাকা। তবুও সরকারের আশা, রূপপুর বিদ্যুৎ কেন্দ্র চালু হলে এটি হবে বাংলাদেশের জ্বালানি খাতে এক যুগান্তকারী পরিবর্তন, যা দীর্ঘমেয়াদে বিদ্যুৎ আমদানি নির্ভরতা কমাবে এবং অর্থনীতিতে বড় প্রভাব ফেলবে। এখন সবার নজর, পরীক্ষামূলক উৎপাদন সফলভাবে শেষ করে কবে জাতীয় গ্রিডে যুক্ত হবে রূপপুরের বিদ্যুৎ। দেশের সব বিভাগে কালবৈশাখী ঝড়ের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার কালবৈশাখী ঝড়ের সতর্ক বার্তায় এই তথ্য জানানো হয়। সতর্ক বার্তায় বলা হয়, বেলা ১১টা থেকে পরবর্তী ৪৮ ঘন্টার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের ওপর দিয়ে বিদ্যুৎ চমকানো সহ পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে। এদিকে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ু চাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। এই অবস্থায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এই সতর্কবার্তায় বলা হয়, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ু চাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। এই অবস্থায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
এদিকে কিশোরগঞ্জের হাওড়াঞ্চলে বোরো ধান কাটার উৎসব চলছিল পুরোদমে, কিন্তু সেই আনন্দে হঠাৎই ছন্দপতন ঘটিয়েছে টানা অতিবৃষ্টি। গেল 3 দিনের ভারী বর্ষণে হাওড়ের নিম্নাঞ্চলে পানি জমে গেছে। বিশেষ করে জেলার অষ্টগ্রাম উপজেলার খয়েরপুর আবদুল্লাপুর ইউনিয়নে খোয়াই নদীর পানি ঢুকে তলিয়ে যাচ্ছে পাকা ধান ক্ষেত। ফলে কৃষকের স্বপ্নের সোনালী ফসল এখন ডুবে যাচ্ছে পানির নিচে। অতিবৃষ্টির কারণে শুধু জমি নয়, ধান শুকানোর খলাতেও পানি জমেছে। এতে ধান মাড়াই ও সংরক্ষণেও দেখা দিয়েছে চরম ভোগান্তি। নিকলি আবহাওয়া অফিসের সিনিয়র অবজারভার আক্তার ফারুক জানান, মঙ্গলবার সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত 90 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সোমবার 24 ঘন্টায় 20 মিলিমিটার বৃষ্টি হয়েছিল। বুধবারও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানান তিনি। স্থানীয়রা জানায়, টানা বৃষ্টিতে জেলার বিস্তীর্ণ হাওর এলাকায় নিম্নাঞ্চলের বোরো ধান পানিতে তলিয়ে যাচ্ছে। অনেক জায়গায় পানি নামেনি, বরং কোথাও কোথাও আরও বাড়ছে। অষ্টগ্রাম উপজেলার ক্ষয়ক্ষতির পরিমাণ সবচেয়ে বেশি বলে ধারণা করা হচ্ছে। পাশাপাশি ইটনা, মিঠামইন, নিকলি, তাড়াইল, করিমগঞ্জ ও বাজিতপুরের হাওর এলাকাতেও জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। জমিতে পানি বেড়ে যাওয়ায় যন্ত্র দিয়ে ধান কাটা ব্যাহত হচ্ছে। হবিগঞ্জে কালনী ও কুশিয়ারা নদীর ভয়াবহ ভাঙনে বিলীন হচ্ছে শত বছরের পুরনো গ্রাম, বাজার ও বসতভিটা। প্রতি বর্ষায় নদীর তীব্র গ্রাসে হারিয়ে যাচ্ছে ঘরবাড়ি, মসজিদ, মাদ্রাসা ও মন্দির। আজমিরিগঞ্জ, বানিয়াচং ও নবীগঞ্জ সহ বিভিন্ন এলাকায় হাজারো পরিবার পড়েছে চরম বিপর্যয়। নদী ভাঙনের এই তীব্রতা যদি না থামে, তাহলে মানচিত্র থেকে হারিয়ে যাবে পুরো জনপদ। হবিগঞ্জ প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে। হবিগঞ্জ জেলার আজমিরিগঞ্জ উপজেলার কাকাইলছেও ইউনিয়ন। কালনী ও কুশিয়ারা নদীর তীব্র ভাঙনে এখানে যেন থমকে গেছে মানুষের জীবন। ইতোমধ্যে ইউনিয়নের অন্তত 12টি গ্রাম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত। শাহানগর, শৌলরি, বদরপুর, মণিপুর সহ বিভিন্ন এলাকায় একের পর এক বসতভিটা চলে যাচ্ছে নদীগর্ভে। স্থানীয়দের দাবি, মাত্র কয়েক সপ্তাহেই ভয়াবহভাবে বেড়েছে ভাঙনের তীব্রতা। জায়গা জমি নাই, আমরা একবার গরিব মানুষ, আমরা সাধারণ 200-300 যাওয়ার জন্য আছে, ওইটা তো নেই যাচ্ছে, আমরা একবারে বাদ অঙ্গা করে গল লইছে, ঘরে দাঁড়ে করে আইছে নদী ভাঙ্গে। অঙ্গা আমরা কি করি, কই থাকতাম, অন্ত এই চিন্তা জানবাছে না। বাঙ্গনে মনে করো রাখিয়া থাকা, মানে আমরা গরিব মানুষ, কি ফেলে আমরা থাকুন, বাড়ি ঘর নাই। একই আতঙ্কে দিন কাটাচ্ছেন পুরো এলাকার মানুষ। প্রায় 4000 পরিবার এখন বাস্তুহারা হওয়ার ঝুঁকিতে। স্থানীয়রা বলছেন, অপরিকল্পিত বাঁধ ও কার্যকর উদ্যোগের অভাবে ভাঙন আরও ভয়াবহ রূপ নিচ্ছে। পূর্ব জায়গায় নদী ভাঙছে, খুব আস্তে আস্তে ভাঙছে, কিন্তু রিসেন্টলি যে ভাঙাটা ভাঙতেছে আমরা দেখতে পাচ্ছি যে ওই জায়গা পর্যন্ত ছিল, 10-15 দিনের ভিতরে এটা এমন দ্রুত হারে ভাঙতেছে, ভাঙতে ভাঙতে ওই পর্যায়ে পড়ছে। বিভিন্ন ধানি জমি এবং কৃষকের লাগামহীন ক্ষতি হচ্ছে এবং মন্দির, মসজিদ এবং অলরেডি নদী গর্ভের কবলে পড়ে অনেক ধানি জমি আমাদের চলে গেছে এবং কৃষকরা হাহাকারের মধ্যে দিন কাটাচ্ছে। প্রায় 2 সপ্তাহ আগের থেকে যেভাবে নদী ভাঙন শুরু হয়েছে, যদি ওই ভাঙনটা অচিরে রোধ করা না হয়, তাহলে হয়তো 1-2 সপ্তাহের মধ্যে আমাদের গ্রামটা বিলীন হয়ে যাবে। যদি যথাযথভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর পদক্ষেপ না নেন, তাহলে আমাদের এই ঐতিহ্যবাহী গ্রামগুলা অতি সত্বর বিলীন হয়ে যাবে। নদী ভাঙন রোধে ইতোমধ্যে প্রকল্প গ্রহণের কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। তবে কাজ শুরু না হওয়ায় আতঙ্ক আরও বাড়ছে। বর্তমানে দরপত্র মূল্যায়ন প্রক্রিয়াধীন রয়েছে, অতি দ্রুত ঠিকাদার নিয়োগ করে কাজ শুরু করা হবে। আজমিরগঞ্জ উপজেলার শৌলরি বাজার, নিকলির ডালা, সাতগাঁও এবং পিরোজপুর এই 4টি স্থানে 5 কিলো 200 মিটার দৈর্ঘ্যে স্থায়ী নদী প্রতিরক্ষা কাজ বাস্তবায়ন করা। প্রতিদিন নতুন করে ভাঙছে নদীর পাড়, হারিয়ে যাচ্ছে ইতিহাস, হারিয়ে যাচ্ছে প্রজন্মের পর প্রজন্মের স্মৃতি। স্থানীয়দের একটাই দাবি, দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে এই জনপদ আর মানচিত্রে খুঁজে পাওয়া যাবে না। নিউজ ডেস্ক, জাগো নিউজ। সহ গুরুত্বপূর্ণ মহাসড়কের সঙ্গে যুক্ত করা এই সড়ক এখন পরিণত হয়েছে এক আতঙ্কের রাস্তায়। প্রায় 8 কিলোমিটার দীর্ঘ এই সড়কের বেশিরভাগ সড়ক বাতি অচল হয়ে পড়ায় রাত নামলেই নেমে আসে গভীর অন্ধকার। আর এই অন্ধকারেই বাড়ছে চুরি, ছিনতাই ও দুর্ঘটনার মতো ঝুঁকি। স্থানীয়দের অভিযোগ, 16 কোটি টাকার প্রকল্পেও নেই টেকসই কোনো সমাধান। নারায়ণগঞ্জ প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে।
নারায়ণগঞ্জ শহরের অন্যতম ব্যস্ত ও গুরুত্বপূর্ণ সড়ক ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোড। এই সড়ক দিয়ে প্রতিদিন হাজারো যানবাহন চলাচল করে। পাশাপাশি জেলা প্রশাসন, আদালত, পুলিশ সুপার কার্যালয়, কারাগার সহ অসংখ্য গুরুত্বপূর্ণ সরকারি দপ্তর অবস্থিত এই সড়কের দুই পাশে। কিন্তু গুরুত্বপূর্ণ এই সড়কে এখন নেই পর্যাপ্ত আলো। রাত নামলেই অন্ধকারে ঢেকে যায় পুরো এলাকা। রাতের বেলা এই রোডটা ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোড, এটা ভয়ঙ্কর হয়ে যায়। এটা কেন ভয়ঙ্কর হয় আমাদের জেলায়? আর এইখানটাই হচ্ছে গিয়ে যে প্রশাসনের সর্বোচ্চ দপ্তর একটা, সেই দপ্তরের সামনে যদি আসলে এই অবস্থা থাকে। প্রায় ৮ কিলোমিটার দীর্ঘ এই সড়কে রয়েছে ৭৪৮টি সড়ক বাতি, কিন্তু এর বড় একটি অংশই এখন অচল। অভিযোগ রয়েছে ১৬ কোটি টাকা খরচ হয়েছে, কিন্তু ১ বছরও ঠিক মতো চলেনি লাইট। তার আগেই সব তার চুরি হয়ে যাচ্ছে। ১ বছর যেতে না যেতেই এই সড়ক বাতিগুলো হচ্ছে গিয়ে তার চুরি বা অন্যান্য যন্ত্রাংশ চুরির কারণে অচল হয়ে যাচ্ছে। এদিকে অন্ধকারের সুযোগে এই সড়কে বেড়েছে চুরি, ছিনতাই ও দুর্ঘটনার ঘটনা। আতঙ্কে রাতের যাত্রীরা। শিল্পাঞ্চল ও আবাসিক এলাকার গুরুত্বপূর্ণ এই সড়ক এখন নিরাপত্তাহীনতায় ভুগছে। এই ১৬ কিলোমিটার জায়গায় অন্ধকার থাকায় প্রায় ব্যবসায়ীদের ছিনতাইয়ের কবলে পড়তে হয়। শুধু ব্যবসায়ী না, আরো যারা যাত্রী আছে রাতে যাতায়াত করে, এর সাথে যারা দায়িত্বে জড়িত আছেন তারা কারণ দেখিয়েছে যে প্রায় লাইটের তার চুরি হয়ে যায় এবং যারা চুরি করে তারাই ছিনতাইটা করে মূলত। কিন্তু এটা তো আসলে সমাধান না। এটা কিভাবে এটার একটা সুষ্ঠু সমাধান করা যায়, আমরা সে ব্যাপারে ব্যবসায়ীদের মহল থেকে তাদের কাছে জোরালো দাবি জানাচ্ছি। প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে, চুরিপ্রবণ এলাকাগুলো শনাক্ত করে সিসি ক্যামেরা বসানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। সড়ক ও জনপথ বিভাগ বলছে, একাধিকবার তার লাগানো হলেও চুরির কারণে বারবার তা নষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু বাস্তবতা বলছে, অন্ধকার এখনো কাটেনি লিংক রোড থেকে, আর সেই অন্ধকারে বাড়ছে ভয়, বাড়ছে অনিরাপত্তা। নিউজ ডেস্ক, জাগো নিউজ। চট্টগ্রামের লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় ৩ বৌদ্ধ সন্ন্যাসী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত ৫ জন। মঙ্গলবার সকাল ৮:৩০টার দিকে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলার জুনতি জাঙ্গালিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। মঙ্গলবার সকালে নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাইক্রোবাস গাছের সঙ্গে ধাক্কা খেয়ে খাদে পড়ে গেলে এই দুর্ঘটনা ঘটে। লোহাগাড়া ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থল থেকে ৩ জনের মরদেহ উদ্ধার করে দোহাজারী হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করেছে। নিহতদের পরিচয় এখনো জানা যায়নি। ফায়ার সার্ভিস জানায়, স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠিয়েছে। পুলিশ বলছে, দুর্ঘটনার কারণ নিশ্চিত হওয়া যায়নি। রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। পাবনার ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ সামর্থ্যের বহু গুণ ছাড়িয়েছে। ৫০ শয্যার হাসপাতালে ভর্তি ৮০ জন পর্যন্ত। বহির্বিভাগে প্রতিদিন চিকিৎসা নিচ্ছেন শত শত মানুষ। চিকিৎসক, নার্স ও জনবল সংকটে দীর্ঘ লাইনে অপেক্ষা করছেন রোগীরা। স্থানীয়দের দাবি, দ্রুত শয্যা ও জনবল বাড়িয়ে সেবার মান উন্নত করা জরুরি হয়ে পড়েছে। পাবনা প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে। পাবনার ঈশ্বরদী উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ এখন সামর্থ্যের বহু গুণ বেশি। ৫০ শয্যার হাসপাতাল হলেও প্রতিদিন ভর্তি থাকছেন ৭০ থেকে ৮০ জন রোগী। বহির্বিভাগে চিকিৎসা নিচ্ছেন ৬০০ থেকে ৭০০ জন, আর জরুরি বিভাগে আসছেন আরও ২০০ থেকে ২৫০ জন। ফলে চিকিৎসা ব্যবস্থায় তৈরি হয়েছে তীব্র চাপ ও দীর্ঘ ভোগান্তি। সরেজমিনে দেখা যায়, সকাল ৮টা থেকেই হাসপাতালের বহির্বিভাগে রোগীদের দীর্ঘ লাইন, অথচ চিকিৎসকরা রোগী দেখা শুরু করেন সকাল ৯:৩০ থেকে ১০টার দিকে। এতে অনেক রোগীকে ৩ থেকে ৪ ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে। এরপর ডাক্তারের সামনে বসার সুযোগ মিললেও সময় মিলে মাত্র ১ থেকে ২ মিনিট। হাসপাতালের মেডিসিন বিভাগে চাপ সবসময় বেশি। একজন চিকিৎসককে দিনে ২০০ জনেরও বেশি রোগী দেখতে হচ্ছে। চিকিৎসকরা বলছেন, এত বিপুল সংখ্যক রোগীর মাঝে সবাইকে প্রয়োজনীয় সময় দেওয়া সম্ভব হচ্ছে না। ৭০০ থেকে ৭৫০ রোগী আউটডোরে সেবা দেওয়া হয়। প্রত্যেক ডক্টরে প্রত্যেক দিন ১০০ করে রোগী দেখা হয়। ডক্টরদের ডিউটি আওয়ার 6 আওয়ার্স, যেটা আমরা জানি। তো 6 আওয়ার্সের মধ্যে তো ১০০ রোগী দেখা ওইভাবে করে সম্ভব না। যতটুকু সময় আমাদের পক্ষে দেওয়া সম্ভব, আমরা সব দিক থেকে আমরা সর্বোচ্চ চেষ্টা করি রোগীদেরকে দেওয়ার। রোগীর স্বজনদের অভিযোগ, সকাল থেকে দুপুর পর্যন্ত লাইনে দাঁড়িয়ে ডাক্তার দেখাতে হচ্ছে। অন্যদিকে টেস্ট রিপোর্টের জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে রোগীদের। ডাক্তার দেখাইতে তো রিপোর্টে দিছি, কারেন্ট ছিল না বিদায় একটু লেট হচ্ছে।
এখন এটা সবাই মানে নিতে হবে। আমার বাসা সরকুরিলিয়া, আমরা 10টার সময় আইছি এই জায়গা ডায়াবেটিস পরীক্ষা করতে। অনেক ভিড়ের জন্য আমার রিপোর্ট এখনো আমরা হাতে পাইনি। হাসপাতাল সূত্র জানায় বর্তমানে 25 জন চিকিৎসক কর্মরত থাকলেও আরও 9টি পদ শূন্য। 50 শয্যার হাসপাতালের জন্য প্রয়োজনীয় নার্স ও সহায়ক কর্মীরও ঘাটতি রয়েছে। পরিচ্ছন্নতা কর্মী থেকে অফিস সহকারী সবখানেই সংকট। উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ আলী এহসান বলেন, রোগীর তুলনায় জনবল ও অবকাঠামো কম হওয়ায় কাঙ্ক্ষিত সময় ও মানের চিকিৎসা দেওয়া কঠিন হয়ে পড়েছে। সরকারি অনেক ওষুধ ফ্রি পাওয়া যায়, তো অনেক রোগী আসে শুধু ফ্রি ওষুধ নেওয়ার জন্যই অনেক রোগী এখানে ভিড় করে। চিকিৎসককে বলে যে আমার অমুক অমুক ওষুধ দরকার, এই ওষুধ ফ্রি ওষুধ নেওয়ার জন্য অনেক লোকজন ভিড় জমায়, ফলে প্রকৃত রোগীরা কিন্তু এখানে হারিয়ে যাচ্ছে। 50 শয্যা হাসপাতালে আমাদের 70 থেকে 80 জন রোগী ভর্তি থাকে। 50 শয্যা হলেও এর বেশি আমরা ভর্তি রাখি, তাদেরকে চেষ্টা করি যে সেবা দেওয়ার। ঈশ্বরদীর মতো গুরুত্বপূর্ণ উপজেলায় হাসপাতালটির শয্যা, জনবল ও সেবা বাড়ানো এখন সময়ের দাবি। নিউজ ডেস্ক, জাগো নিউজ। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। বিশ্বের 33তম পারমাণবিক শক্তিধর রাষ্ট্র বাংলাদেশ, রূপপুরে ইউরেনিয়াম জ্বালানি সংযোজন শুরু। সারা দেশে কালবৈশাখী ঝড়ের আভাস, দেশের 4 সমুদ্র বন্দরে 3 নম্বর সতর্ক সংকেত। হবিগঞ্জে কালনী কুশিয়ারার পেটে যাচ্ছে শত বছরের জনপদ, নদী গিলে খাচ্ছে বসত ভিটা সহ অন্যান্য স্থাপনা। অচল সড়ক বাতি, ভুতুরে ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডে আতঙ্ক, বাড়ছে চুরি ছিনতাই সহ নানা দুর্ঘটনা। এবং রোগীর চাপে নাকাল ঈশ্বরদী হাসপাতাল, চিকিৎসায় দীর্ঘ ভোগান্তি। দর্শক, এই ছিল এখনকার মতো। এরপর দেখবেন সন্ধ্যা 7টার সংবাদ। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।